সন্ধ্যা, আপনাদের সাথে আছি তাওফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, শ্রাবণের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যা থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং কবি ও গবেষক শিহাব শাহরিয়ারের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছে চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী সুলতান ইশতিয়াকের একক চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 25 জুলাই পর্যন্ত। মোহাম্মদপুর কলা কেন্দ্রে প্রদর্শিত হচ্ছে এ রহমানের একক চিত্রকলা প্রদর্শনী বার্ডেন। প্রতিদিন বিকাল 5টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 27 জুলাই পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছে কি কি থাকছে এনটিভি রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6টা 45 মিনিটে দেখবেন হুমায়ুন ফরিদের প্রযোজনায় টুটলি রহমানের উপস্থাপনায় সেলিব্রিটি টক শো চায়ের আড্ডা। রাত 8টা 20 মিনিটে থাকছে মোস্তফা কামাল রাজের পরিচালনায় ধারাবাহিক নাটক পোস্ট গ্রাজুয়েট। কিছু বলবেন? মানে ধরেন কইতে তো চাই কত কিছু, কত মনের কথা আছে, কিন্তু কইতে পারি না কারণ কওয়া নিষেধ আছে। আসলে মানে এই সুমন ভাই নিষেধ করিয়া দিয়েছে কইতে, বুঝছেন? সুমন ভাই না মানে হয় না যে অনেক কথা মন থেকে কইতে ইচ্ছা হয় কিন্তু কইতে পারতাছি না। এই যেমন ধরেন বলতে ইচ্ছা হয় মাঝে মধ্যে আই লাভ ইউ, মানে আমি আপনারে ভালোবাসি। কি? রাত 9টায় প্রচার হবে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় সেলিব্রিটি শো বন্ধু তোমারই খোঁজে। মনে পড়ে তাই হাতটা বাড়াই বন্ধু তোমারই খোঁজে। রাত 9টা 40 মিনিটে প্রচার হবে গোলাম সোহরাব দদুলের পরিচালনায় ধারাবাহিক নাটক সংসার। ফুপুদের সঙ্গে আপনাদের যোগাযোগ আছে? হ্যাঁ আছে। রুবার সঙ্গে তোর ফুপুদের ভীষণ খাতির। আর আমি তো যে কোনো বিপদে আপদে বড় আপাকে মানে রুবার বড় ফুপুকে ফোন করি, উনি ছাড়া আমার কোনো উপায় নেই। ওর বাবার সাথে কোনো যোগাযোগ নাই? রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে জুনায়েদ বিন জিয়ার প্রযোজনায় অনুষ্ঠান মিউজিক অ্যান্ড রিদম। এই ছিল এনটিভি রাতের অনুষ্ঠান সূচি। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি কবি ও গবেষক শিহাব শাহরিয়ার। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো জি ভালো আছি। তো আপনি একাধারে একজন কবি এবং গবেষক, দুটো কাজই একসাথে করে যাচ্ছেন। তো প্রথমে জানতে চাচ্ছি এই যে লেখালেখি নিয়ে এখন ব্যস্ত সময় কেমন কাটছে আপনার? লেখকদের আসলে সবসময় একজন ক্রিয়েটর হিসেবে সবসময় ব্যস্ত থাকতে হয়। তো বাংলাদেশে আসলে একজন লেখককে শুধু লেখা নিয়েই থাকা যায় না। একমাত্র হুমায়ুন আহমেদ ছিলেন, শামসুর রহমান ছিলেন। দেখা যাচ্ছে যে আসলে লেখককেও কিছু করতে হয়, চাকরি করতে হয়, বিজনেস করতে হয়। তো আসলে এই চাকরি করার পাশাপাশি লেখালেখি করা সত্যিকার অর্থেই কঠিন। কারণ একজন লেখক সবসময় হচ্ছে সবসময়ের জন্য লেখক, 24 ঘন্টার জন্য লেখক। তাকে পড়তে হবে, লিখতে হবে, আর ভাবতেও হবে। অবশ্যই ভাবতে হবে, ঠিক কথা বলেছেন, ভাবতে হবে তাকে। ভাবনারও একটা সময় দরকার, কিন্তু কাজের পাশাপাশি আসলে লেখালেখি করতে হচ্ছে। গতকালকে রাতেই পড়ছিলাম একজন লেখক, ব্রিটিশ লেখক, সে বলছিল যে আমি যখন একটা স্কুলে শিক্ষকতা করতাম তখন দেখা গেল যে সেই সময়টাতে আমার সৃষ্টির উল্লেখযোগ্য গ্রন্থগুলো বেরিয়েছে। মূলত কবিতাই লেখেন তিনি, অনুবাদও করেন। তো আসলে এই চাকরির পাশাপাশি আমি যেমন চাকরি করি, পাশাপাশি আমার আমি আছি জাতীয় জাদুঘরে, বাংলাদেশ জাতীয় জাদুঘরে, ওখানে কিপার হিসেবে দায়িত্ব পালন করছি।
আর পাশাপাশি তো লেখালেখি করছেন। পাশাপাশি লিখছি। আচ্ছা, তো সর্বশেষ আমরা সাহিত্যের একটা ছোট কাগজ পেয়েছি যেটা নাম হচ্ছে বৈঠা। এটা হচ্ছে 3য় সংখ্যা বের হয়েছে, সেটার কেমন গিয়েছে বা সেটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। অনেক ধন্যবাদ। আমি লোকনন্দন বিষয়ক সাহিত্যের এই কাগজটি, ছোট কাগজটি করি। এটা হচ্ছে প্রথম সংখ্যা বেরিয়েছিল জ্যোৎস্না সংখ্যা। আচ্ছা, এটি 2005 সালে। তো পাঠকদের চাহিদা অনুযায়ী এটা দেখা গেল যে আবার পুনর্মুদ্রণ করতে হয়েছে আরো, এটা 2008 সালে। পরবর্তী সংখ্যা বের হয় বৃষ্টি সংখ্যা। এর পরবর্তীতে আপনি যে সংখ্যাটির কথা বললেন সেটি হচ্ছে 3য় সংখ্যা, গ্রাম সংখ্যা। আচ্ছা, তো আমি বলছিলাম যে এটি হচ্ছে লোকনন্দন বিষয়ক পত্রিকা। আমি কাজ করছি বিষয়ভিত্তিক। প্রথমে ছিল জ্যোৎস্না সংখ্যা, আপনি জানেন এখানে প্রায় 67 জন লেখক ছিল। তারা জ্যোৎস্না কি, চাঁদ কি, জ্যোৎস্নার তাদের অভিজ্ঞতা, এইসব নিয়েই এটি সমৃদ্ধ ছিল। এর পরবর্তী বৃষ্টির সংখ্যা করি, যেখানে প্রায় 90 জন লেখক লিখেছেন বৃষ্টির নান্দনিকতা নিয়ে, বৃষ্টির সুবিধা অসুবিধা নিয়ে। আপনি জানেন যে বাংলাদেশ এমন একটি দেশ যেখানে বৃষ্টির ছাড়া আমরা থাকতেই পারি না। রবীন্দ্রনাথেরও প্রিয় বিষয় ছিল বৃষ্টি। এই নান্দনিক বিষয়গুলো আছে এবং বৃষ্টির কারণে আমাদের যে ধরেন নিম্নবিত্ত মানুষের যে অসুবিধা আছে, সমস্যাগুলো হচ্ছে, সেগুলো আছে। এই প্রত্যেকটা বিষয়েই লেখা আছে বৃষ্টির সংখ্যা। পরবর্তীতে যে সংখ্যাটি করলাম এটি হচ্ছে গ্রাম সংখ্যা। এই গ্রাম সংখ্যাটি আসলে খুবই পরিকল্পিত একটা সংখ্যা করেছি। এখানে প্রায় 94 জন লেখক আছে। আচ্ছা, তো এই সংখ্যাটি আপনি এখানে সূচিতে যেটা রয়েছে যে এখানে গ্রাম কি, গ্রাম, আধুনিক গ্রাম, প্রাচীন গ্রাম, প্রত্নতত্ত্ব গ্রাম, তারপরে হচ্ছে গ্রামের খেলাধুলা, একটি গ্রামের ইতিবৃত্ত, একটি গ্রাম কিভাবে গড়ে উঠলো। তারপরে হচ্ছে আপনার একটা বড় গ্রাম আছে হবিগঞ্জের বানিয়াচং গ্রামটি, এই গ্রামটি নিয়ে একটা লেখা আছে, দীর্ঘ লেখা। সীমান্তের গ্রাম, আমাদের যে চতুর্দিকে যে সীমান্ত রয়েছে, হ্যাঁ, এই সীমান্তের গ্রামগুলোর চেহারা কেমন, সীমান্তের গ্রামের মানে পার্শ্ববর্তী ভারত রয়েছে, যে এই যে সীমান্তের গ্রামের মানুষগুলো কিভাবে জীবনযাপন করে সেটি নিয়ে একটা লেখা আছে। তারপরে আছে অনন্য গ্রাম। অনন্য গ্রাম বলতে আমি বলছি টুঙ্গিপাড়া গ্রাম, যেখানে আমাদের জাতির জনক জন্মগ্রহণ করেছেন, যেখানে শুয়ে আছেন। তারপরে দূর পাহাড়ের গ্রাম, আমাদের যে পাহাড়ের গ্রামগুলোর কেমন, ওখানকার যে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা বসবাস করে, সেখানে আসলে ওদেরই দুজনকে দিয়ে লিখিয়েছি আমি। যেমন ময়মনসিংহের একজন আছে মতেন্দ্র মানকিন এবং মিঠুন রাকসাম, সে হচ্ছে শেরপুরের। তারপরে গ্রামের খেলাধুলা, শিল্প সাহিত্যে গ্রাম, তারপরে আছে স্মৃতিতারানিয়া গ্রাম। এইটি হচ্ছে মূল পর্বটা আসলে, স্মৃতিতারানিয়া গ্রাম। এখানে প্রায় 71 জন লেখক আছে। আমাদের বাংলা সাহিত্যের নন্দিত লেখকরাও আছে, প্রবীণ নবীন সবাই। এদের কাছ থেকে লেখাগুলো এসছে যার যার জন্মগ্রাম নিয়ে লেখা। এর আগে যেমন প্রকৃতি নিয়ে লিখেছেন, বৃষ্টি জ্যোৎস্না নিয়ে, এবার গ্রামকে, এই বিষয়টাকে কেন বেছে নিলেন? এইটি চমৎকার একটি প্রশ্ন করেছেন যে এ হচ্ছে আমাদের গ্রাম কিন্তু হারিয়ে যাচ্ছে। আধুনিক সভ্যতার শহরের পাশাপাশি আমাদের গ্রাম হারিয়ে যাচ্ছে। গ্রামে এখন আপনি জন্ম কোথায় আমি জানি না, কিন্তু আমার জন্ম গ্রামে। আমার যে জন্মগ্রামটি আমি ফেলে এসেছি আজ থেকে ধরেন 35-40 বছর আগে, সেই গ্রামটি আর আগের মতো নেই। গ্রামের চেহারা, গ্রামের ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে, মানে আস্তে আস্তে শহরায়নের রূপ নিয়ে নিচ্ছে বলা যায়। রাইট। আপনাকে একটু তথ্য দেই যে এখানে আমি একটি লেখা পুনর্মুদ্রণ করেছি, সেটি হচ্ছে হারানো গ্রাম। হেমাঙ্গিনী দত্ত নামে এক ভদ্রমহিলা ছিলেন, পদ্মার পাড়ে বিক্রমপুর এবং কুমিল্লার মাঝামাঝি একটি গ্রামে ছিলেন। সেটি গত শতাব্দীর মাঝামাঝি এবং এই শতাব্দীর মাঝামাঝি, এই সময়কালটাতে উনি ছিলেন। এটি একটি অসাধারণ লেখা। আমাদের, আপনি যদি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অথবা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পড়ে থাকেন, যে তার পুতুল নাচ, কিংবা ধরেন ওই যে বিভূতিভূষণের পথের পাঁচালী, অপুর সংসার, এই যে গ্রামের যে বর্ণনা আছে, আমি মনে করি হেমাঙ্গিনী দত্ত কোনো লেখক নন, তিনি এই অঞ্চলে থাকতেন নদীর পাড়ে। তার লেখা একটি ডায়েরি, এই ডায়েরিটি আবিষ্কার হয় উনি যখন বাংলাদেশ থেকে চলে যান ভারতের একটি জায়গায়, উনি মানে পুরো ফ্যামিলি চলে যান। যাওয়ার পরে এই ডায়েরিটি তার মৃত্যুর পরে উদ্ধার করা হয়। সেই ডায়েরিটির লেখা আমি উদ্ধার করি একজনের মাধ্যমে। এই হেমাঙ্গিনী দত্তের এই অসাধারণ একটি লেখা, হারানো গ্রাম। উনি যে গ্রামে জন্মগ্রহণ করেছেন পদ্মার পাড়ে, সেই গ্রামের
যা কিছু আছে তার বর্ণনা এত চমৎকার করে করেছেন, মানে আমি নিজে মুগ্ধ। আমার মনে হয় যে আমি এ যাবৎ পাঠে আমার সৃষ্ট একটি লেখা পড়েছি হেমাঙ্গিনী দত্তের। আমি আপনার যদি একটু সময় থাকে আমি তার লেখা থেকে একটুটা উচ্চারণ করতে চাই। উনি লিখছেন যে আখাউড়া এসে ট্রেন ধরলাম, জানালা দিয়ে তাকিয়ে থাকি, কত পরিচিত দৃশ্য দেখি, তবু দেখতে ক্লান্তি আসে না। চার ভিটেই মাটির ঘর, ওপরে খড়ের ছাউনি, পুকুর ঘাট, ঘুমটা টানা ঝি, রেলের আওয়াজে সচকিত হয়ে ঘুনসি পড়া ছেলে মায়ের হাতে জড়িয়ে ধরেছে। ভারে বোঝা কাঁধে মাথা নিচু করে লোক চলেছে চলার পথ ধরে। হালের বলদের কাছে দাঁড়িয়ে চাষি হুঁকু টেনে একটু জিরিয়ে নিচ্ছে। নদীবহুল পূর্ববঙ্গ, কত নদী খাল পার হলাম পুলের ওপর দিয়ে, কত খাল বিলের পাশ দিয়ে রেলগাড়ি ছুটে চলেছে। কোথাও কচুরিপানার সবুজ ডোবা, কোথাও শাপলা আর পদ্মের বন। নদীর বুকে কত আকারের কত ধরনের নৌকা গুণ টেনে মন্থর গতিতে এগুচ্ছে। বজরা নৌকা, ছোট নৌকার মাঝি সুদীর্ঘ বাঁশের লগি ক্ষিপ্র হাতে ঠেলছে। জোড়াতালি দেওয়া নানা রঙের পাল তুলে চলছে মাল বোঝায় নৌকা। নারায়ণগঞ্জে সে স্টিমারে ধরলাম, শীতলক্ষা, বুড়িগঙ্গা, মেঘনা পার হয়ে পদ্মার বুকে এলাম। শেষটা হচ্ছে যে বকের দল উড়ে গেল, কালো ছায়া নেমে এলো নদীর বুকে। হঠাৎ মনটা অবসাদে ভরে গেল। তখন কি জানতাম এই যাত্রাই হবে পদ্মার বক্ষে শেষ যাত্রা। বাকি জীবনে পদ্মার ওপারে আর যা হবে না আমার ফেলে আসা গ্রামে, হারানো গ্রামে। অদ্ভুত সে, মানে এখানে দুটো বিষয় আমি একটু দীর্ঘ সময় নিলাম। সেটি হচ্ছে যে একটা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, এই যে পদ্মার পার, এই যে সীমান্ত পার হয়ে যাচ্ছে, আর ফেরা হবে না তার। আর শেষ বিকেলে যখন যাচ্ছে, দেখেন যে তার উপমাটা কি, যে পদ্মার জলের উপর সেই সূর্যাস্তের যে কিরণটা সেটি চলে যাচ্ছে, সেটা বিদায়, মানে সূর্য চলে যাচ্ছে বিদায়, তার বিদায় ঘন্টা বাজছে, সে চলেও যাচ্ছে পদ্মা ছেড়ে, এই গ্রাম ছেড়ে। আর একটা হচ্ছে বিদায়ের ঘন্টা, আর ফিরে আসতে পারবেন তার হারানো গ্রামে। তো এই বইটা নিয়ে তো আমরা অনেকক্ষণ অনেক কিছুই জানলাম আর কি। এবার চলে আসে যে পাশাপাশি তো আপনি কবিতা লিখছেন, তো এই কবিতা লেখার প্রতি আগ্রহটা, কারণ সাহিত্যে তো অনেকগুলো অংশ আছে, অনেকগুলো বিভাগ আছে, কবিতাকে কেন বেছে নিলেন? আগ্রহটা কিভাবে হলো, কবে থেকে? আমি আসলে ছোটবেলায় খুব খেলাধুলা করতাম, গ্রাম এবং মফস্বল পেরিয়ে। হঠাৎ আমি একসময় খেলাধুলা ছেড়ে দিয়ে যখন কলেজে ভর্তি হলাম, তখন থেকে হঠাৎ করে আমার মনে হলো যে আমি লিখতে পারি কিনা, চেষ্টা করে দেখি। আমার প্রথম লেখা ছিল গল্প, তারপরে আমি কবিতায় চলে আসলাম। এখন পর্যন্ত কতগুলো বই আছে? আমার টোটাল বই বেরিয়েছে 18টি। এর মধ্যে 8টি হচ্ছে কবিতা, 5টি গবেষণা, 2টি সম্পাদনা, 1টি প্রবন্ধ, 1টি গল্পের বই, আর 1টি ভ্রমণ। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে এই যে কবিতার যে বইগুলো আছে, কি বিষয়ের উপর? বেশিরভাগ কি সব ভালোবাসা, না কি বিষয়ের উপর আপনি কবিতা লিখেন বেশি? কবিতার বিষয় হতে পারে 3টি। একটি হচ্ছে মানুষ, আরেকটি হচ্ছে প্রকৃতি, আরেকটি হচ্ছে প্রেম, এবং আরেকটি কবিতার বিষয় মনে করি যে ধর্মচিন্তা। মানুষের জীবনে মৃত্যু থাকে, মৃত্যু এবং ধর্মচিন্তা একটি বিষয় থাকে। পৃথিবীর সমস্ত কবিরাই এই 3টি বিষয়কে কেন্দ্র করে কবিতা লেখে। তবে আমার ব্যক্তিগত বিষয়, আমি মানুষ তো আছেই, প্রকৃতি এবং প্রেম আমার কবিতায় বেশি। আপনার লেখা সর্বশেষ বই কোনটি কবিতায়? আমার সর্বশেষ বই হচ্ছে এই প্রেমের কবিতাটি বেরিয়েছে। এটি আমার হাতে রয়েছে, এটি মাওলা ব্রাদার্স করেছে। আচ্ছা, তো আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। একটি কবিতা আমরা আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি, সেটা কি প্রেমের কবিতা থেকেই বলবেন নাকি? এখান থেকে পড়ি, তাহলে শুনি আবৃত্তিটা। এই গ্রন্থের কবিতাটি হচ্ছে খোলা চোখ। পাখিরা একটি নিরিবিলি সন্ধ্যা চায়, আর তুমি চাও শুধুই পাখি সন্ধ্যা। নদীর তলায় ফুটে থাকে সন্ধ্যার রং, তুমি কম্পিউটার স্ক্রিনে দেখো গোধূলি। যখন যাচ্ছ বিকেল ঝাপটে ধরেছে তোমার খোলা চোখে, সরিষার পাতায় সারতে পেরেছ কি তা? ভর দুপুরের ছায়ারা মায়া হয়ে বসত তোমার শরীরে, তখন নদীর চোখে বসত বালি হাঁস। তুমি দেখনি। জানি ভেজা নারীর চেয়ে সুন্দর কিছু নয় কিছু। জানি তোমার খোলা পিঠ থেকে রোদেরা চুষে নিয়েছে জল। চমৎকার, অনেক ভালো লাগলো। তো কবিতার পাশাপাশি আপনি গবেষণা করছেন, কোন বিষয় নিয়ে আপনি গবেষণা করছেন? আমি মূলত ফোকলোর নিয়ে গবেষণা করছি। ফোক বিষয়ে আমার প্রথম গ্রন্থ হচ্ছে বাংলাদেশের পুতুল নাচ। এটি বেরিয়েছে বাংলা একাডেমি থেকে
95 সালে জুনিয়র ফোকলোর ফেলোশিপ হিসেবে কাজটা করি এবং 97 সালে বের হয়। সারা বাংলাদেশে যারা পুতুল নাচ করছে তাদের নিয়েই এই লেখাটি। এখানে দুটি সাক্ষাৎকার আছে, দীর্ঘ সাক্ষাৎকার। একটা হচ্ছে প্রাচীন পুতুল নাচ যারা করে, আরেকটা হচ্ছে যে পাপেট করে যারা। পুতুল নাচ তো এখন বলা যায় হারিয়েই যাচ্ছে, ফোকের অনেক জিনিস হারিয়ে যাচ্ছে। এরপরে আমার হচ্ছে পিএইচডির গবেষণাটি ছিল বাংলাদেশের কোচ জনগোষ্ঠীর সমাজ এবং সংস্কৃতি। বাংলাদেশের হাজং জনগোষ্ঠী নিয়ে একটি বই আছে আমার। আরেকটি বই আছে বাংলা একাডেমিতেই কাজ করা, সেটি হচ্ছে লোকজ সংস্কৃতির বিকাশ। 64 জেলার লোকজ সংস্কৃতির বিকাশ, এটি 64 খণ্ড বেরিয়েছে বাংলাদেশ থেকে, বাংলা একাডেমি থেকে। আমি আমার নিজ জেলা শেরপুরের উপর আমি এই গ্রন্থটি আমি রচনা করেছি। এইটি একটি গবেষণার বই। আর আরেকটি গবেষণার বই আমি মুসলিম নিয়ে, যে মুসলিমটি হারিয়ে গেছে, মুসলিম নিয়ে আমি সম্প্রতি কাজ করছি, গবেষণার কাজটি করছি। আর সামনে নতুন লেখালেখির জন্য কোনো পরিকল্পনা বা শুরু করেছেন, এরকম কোনো বিষয় আছে? শুরু করেছি, আমি নিয়মিত কবিতা লিখছি। এখন যে লেখাটি লিখছি সেটি হচ্ছে আমি সম্প্রতি ইউরোপ ভ্রমণ করেছি 5টি দেশ, সেই ভ্রমণের লেখাটি লিখছি আমি এই মুহূর্তে, আর পড়ছি তো বটেই। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের দেশে এবং দেশের বাইরে আপনার প্রিয় লেখক যদি বলে কারা কারা আছেন? কিটস আছে, দেশের বাইরে বদলেয়ার আছে, রবীন্দ্রনাথ তো আছেই। আমার সবচেয়ে প্রিয় কবি হচ্ছে জীবনানন্দ দাশ। আচ্ছা আচ্ছা, তার কবিতা আমাকে সবসময় টানে, ভবিষ্যতেও টানবে। অসাধারণ কবি, বাংলা সাহিত্যের শুধু নয়, যে একজন কবি তার সমস্ত বাংলার রূপ শুধু নয়, যে জীবন এবং মানুষের যে উচ্চারণ, এই জীবন দাসের মতো আর কেউ কবিতায় তুলে ধরেছেন বলে আমার মনে হয় না। অসাধারণ একজন কবি জীবন দাস। তো কথা বলে অনেক ভালো লাগলো। শুভ সন্ধ্যা আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং দর্শকদেরকেও অনেক শুভেচ্ছা। প্রিয় দর্শক, কথায় কথা আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntv.com। এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।